এসেছি বেঙ্গালুরুর ফেমাস লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এই হচ্ছে ইস্ট গেট দিয়ে এন্ট্রি। আমি ইস্ট গেট দিয়ে এন্ট্রি করলাম। এই সামনে হচ্ছে বিখ্যাত সেই কেম্পেগৌড়া স্ট্যাচু, দ্য কেম্পেগৌড়া মণ্ডপম। আর এই হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রি ফি 50 টাকা পার অ্যাডাল্ট অ্যান্ড 20 টাকা ফর চিলড্রেন। এদিকে সেই গ্লাস হাউস আচ্ছা, এদিকেও কোথাও একটা যাওয়ার জায়গা আছে, লোকজন যাচ্ছে। দেখা যাক কি আছে। ওরে বাবা, তো মূর্তি নানা রকম, বোধহয় কোনো একটা জলধারা ছিল। এই মুহূর্তে শুকনো। এদিকে হচ্ছে জাপানিজ গার্ডেন। জুনিপার। Japanese garden. Okay. Don't spit. কিন্তু সে তো বুঝলাম জাপানিজ গার্ডেনটা কোথায়, এটাই তো বুঝতে পারছি না। না, তো ডিরেক্টরেট অফ হর্টিকালচার। জাপানিজ গার্ডেন সম্ভবত এই দিকে হবে। সেদিকে হারবেরিয়াম রয়েছে। আর সময় নেই, প্রায় 4টে বেজে গেছে। এবার আমাকে বেরোতে হবে, বিকজ আমার অন্য অ্যাসাইনমেন্ট আছে। দিনটা সুন্দর কাটলো। এখানে যিনি আসবেন, যারা আসবেন, দয়া করে একটু সময় নিয়ে আসবেন। অনেক কিছু দেখার আছে, উপভোগ করার আছে। আর হ্যাঁ, হেঁটে ঘুরবেন। হেঁটে না ঘুরলে, মাটির কাছাকাছি না থাকলে, মাটির স্পর্শ থেকে দূরে থাকলে প্রকৃতিকে উপভোগ করা যায় না।
এখানে বোধহয় এটা বোধহয় অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার অর সামথিং লাইক দ্যাট। কিছু হারবেরিয়াম দেখতে পাচ্ছি রাস্তার একবারে ধারেই, ওপাশে রাস্তায় গাড়ি যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। চামরাজা ওয়াদিয়ারের স্ট্যাচুর পাশেই আছে ফ্লোরাল ক্লক। এই জায়গাটা এর আগের বার মিস করে গেছিলাম, ফলে আবার ঘুরে আসতে হচ্ছে। দেখা যাক, বিখ্যাত খুব সুন্দর ফ্লোরাল ক্লক। Yes, this is the floral clock. চামটি ঘড়ি, কোনো এক সময় HMTর ঘড়ি ছিল, কাছাকাছি এখন আর যাওয়া যায় না। Yes, HMT watches. মহারাজা চামরাজা ওয়াদিয়ারের স্ট্যাচুর সামনে HMT ওয়াচেস। এর থেকে ভালো অ্যাড আর কি হতে পারে? হিন্দুস্তান মেশিন টুলস, আমাদের এক সময়কার গর্বের ঘড়ি এবং অন্যান্য যন্ত্রপাতি নির্মাতা HMT, হিন্দুস্তান মেশিন টুলস। আচ্ছা, এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স, MTR গেট, গেট নাম্বার 1। আমি ঢুকেছি হচ্ছে ইস্ট গেট দিয়ে, সেটা সম্ভবত গেট নাম্বার 2। প্রচুর প্রাচীন সুপ্রাচীন বৃক্ষ, বাবা দেখে মন ভরে যায়। আহা হা, বটল পাম্প। কি হতো আর একটু বেশি গাছপালা আমাদের চারপাশে থাকলে। মানুষের একটা অদ্ভুত বিদ্বেষ দেখি, কিছু হোক না হোক মানুষ আগে সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে গাছপালাগুলো কেটে ফেলা। বাড়ি হবে, গাছপালা কেটে ফেলো, ঘর বাড়াতে হবে, গাছপালা কেটে ফেলা। হয়তো গাছপালা না কাটলেও হয়তো ঘরটা একটু ছোট হতো, একটা গাছ হয়তো থেকে যেত, তা না আগে গাছটা কেটে ফেলবে। আর প্রতিবেশী তো আছেই, সে আর কি বলবো। কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর বাড়ির গাছের পাতা দু একটাকে সহ্য করতে পারে না। দু একটা পাতা পড়লে অ্যাজ ইফ মনে হয় যে বোধহয় বাড়ি ক্ষয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে।
মেন গেট দিয়ে ঢুকে এদিকে হচ্ছে আরেকবার একটু ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে বেল, পুরোটাই কন্নড় ভাষায় লেখা। সাইডের প্লাগগুলো পড়তে হবে, পড়ে যদি বুঝতে পারি। Dr. M.H. Marigowda. He was the director of horticulture, served for 32 years. His achievements in horticulture inspired India. 1942 থেকে 1974, 32 বছর উনি ডিরেক্টর অফ হর্টিকালচার ছিলেন। দেখে ভালো লাগলো আমাদের দেশে যেখানে শুধু নেতা মন্ত্রীদের ছবি, রাজা মহারাজা নেতা মন্ত্রীদের ছবি, রাজা মহারাজা নেতা মন্ত্রীদের মূর্তি বানানো এবং তাদেরই পুজো করার অভ্যাস আমাদের। সেখানে একজন সত্যিকারের হিরো, যিনি এই যে বোটানিক্যাল গার্ডেনের মানে পরিপুষ্টি সাধন করেছিলেন, বোটানিক্যাল গার্ডেনকে 120 একর থেকে 240 একরে পরিণত করতে সাহায্য করেছিলেন, তার স্ট্যাচু। ডক্টর M.H. Marigowda। কিছু তার অ্যাচিভমেন্টস এখানে লেখা আছে। পড়লে বোঝা যায়। কতটা কাজ উনি করে গেছেন। এবার জাপানিজ গার্ডেনের দিকে যেতে হবে। ডক্টর M.H. Marigowda। এটাও একটা বেশ চোখে পড়ার মতো ব্যাপার। সাধারণত আমাদের রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের কোনো মূর্তি উদ্বোধন হলে উদ্বোধকদের নামটা সামনে চলে আসে। এই মূর্তি উদ্বোধন হয়েছিল 24/4/1993, স্যাটারডে 24 এপ্রিল 1993 সাল। এখানে যারা ছিলেন তাদের নামটা পেছনে দেওয়া হয়েছে মূর্তির পেছনে, যারা উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন। ডিফারেন্সটা বেশ চোখে পড়ার মতো, কোনো সন্দেহ নেই। এখানে মেইন গেটের দিকে এগিয়ে চলেছি। মেইন গেট, এই হচ্ছে মেইন গেট। এদিকে ঢোকার ব্যবস্থা বা টিকিট কাউন্টার আছে কিনা জানা নেই। টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছি না। হাট করে দরজাটা খোলা আছে, বোধহয় যে খুশি যখন খুশি ঢুকতে পারে। আগে জানা থাকলে এদিক দিয়েই ঢুকতাম আর ইস্ট গেট দিয়ে ওই 50 টাকার টিকিট কেটে ঢুকতাম না। তবে হ্যাঁ, এখানে যে 50 টাকা যেটা নিচ্ছে, এখানকার মেনটেন্যান্স দেখলে বোঝা যায় এই টাকা দেওয়াটা সার্থক হচ্ছে। এদিকে ডক্টর M.H. Marigowda ন্যাশনাল হর্টিকালচারাল লাইব্রেরি। এই যে এই গেট, গবেষণা কেন্দ্রও আছে। সাধারণের প্রবেশের জন্য নয়, যারা গবেষক বা উৎসাহী তারাই নিশ্চয়ই প্রবেশ করতে পারেন। এবারে এগিয়ে যাচ্ছি জাপানিজ গার্ডেনের দিকে। বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, এরপরে বেরোতে হবে। চলো রিনা ক্যাজুরিনা
ছায়া গায়ে মেঘে মেঘে মেঘে, লাল কাঁকড়ের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই। সোনা রোদ ঝিকমিক, দেখো বালু চিক চিক। এত সুন্দর লাইব্রেরি বিল্ডিংটা এখান থেকে একটু মাঝে মাঝে দেখতে পাচ্ছি, ক্যামেরায় বোঝা যাবে না। লাল বিল্ডিং, এত ঘন সবুজের মাঝখানে এরকম ব্রিক রেড একটা বিল্ডিং, এর মানে এস্থেটিক্স যেটা, সেটা মানে একদমই আলাদা ধরনের। চোখ মন প্রাণ সব কিছুকেই খুব শান্তি দেয়। সেদিকে ডিরেক্টরেট বিল্ডিং, মানে ডিরেক্টরেট অফ আর্কিটেকচারের বিল্ডিং। আর আমি সোজা এগিয়ে যাব হচ্ছে ইস্ট গেটের দিকে। ওই যে এই বিল্ডিংটা হচ্ছে ডিরেক্টরেট অফ আর্কিটেকচার, সরি ডিরেক্টরেট অফ হর্টিকালচার। ভুল বলেছি, এর আগের বারও বোধহয় ভুল বলেছি। আর্কিটেকচার নয়, হর্টিকালচার। এদিকে যাওয়া যাক। মেইন গেট, 4টে বাজতে যায়, আমার সময় প্রায় শেষ। এবার বেরোনোর পথ ধরতে হবে। বনসাই গার্ডেনে ঢুকছি এখন। বনসাই পার্ক, বনসাই গার্ডেন। এটা হচ্ছে বনসাই গার্ডেন বা বনসাই পার্ক। জাপানিজ পদ্ধতিতে গাছকে ছোট করে মেটে করে রাখা, বনসাই। ফাইকাস বেঞ্জামিনা, বেঞ্জামিন ফিগ, লরেল ফিগ। বহু গাছের বনসাই। বাহ, বড়। এখানে একটা স্ট্যাচু আছে, কিন্তু এটা ঘিরে রাখে কেন কে জানে। মনে হয় কোনো কাজ চলছে। আচ্ছা, এখানে কোনো ঝর্ণা, ফোয়ারা গোছের কিছু একটা তৈরি হবে, ফাউন্টেন। প্রচুর বনসাই আছে ভেতরে। নিঃসন্দেহে নতুন তৈরি হয়েছে, এখনো কাজ চলছে, ফলে মানে খুব খুঁটিয়ে দেখার অবকাশ নেই। সব জায়গায় যাওয়াও যাচ্ছে না, অতএব বেরিয়ে পড়ে নেক্সট পয়েন্টের দিকে যাই। নার্সারি সেলস কাউন্টারের ঠিক অপোজিটে এইখানে একটা স্টোন কার্ভিং আছে।
এটা বলছে হিরো স্টোন। একজন যোদ্ধাকে দেখা যাচ্ছে বর্ষা কাঁধে, আর পাশে একটি নারী মূর্তি, কি সিগনিফিক্যান্স জানি না। আর তাছাড়া এক নন্দী মূর্তিও রয়েছে। বহু প্রাচীন কার্ভিং দেখেই বোঝা যায় আশপাশটা একটু পাথর টাথর ফেলে পরিষ্কার রাখার চেষ্টা করা হয়েছে। এবার এগোই বনসাই পার্ক আর জাপানিজ গার্ডেনের দিকে। কৃষ্ণচূড়া উপরের দিকে প্রচুর ফুল ফুটে রয়েছে। আচ্ছা, এই ফুল ছড়িয়ে তলায় লালে লাল হয়ে আছে। এই গাছটার নাম এলিফ্যান্ট ইয়ার ট্রি। মানে এলিফ্যান্ট ইয়ার কেন বুঝতে পারলাম না, যাই হোক যে কোনো কারণেই হোক নামকরণ হয়েছে এরকম অদ্ভুত নাম। এর আগে জীবনে কোনো দিন শুনিনি, অবশ্য কটাই বা গাছের আর নাম জানি। মনে হয় আফ্রিকান অরিজিনের গাছ, কাছে গিয়ে আবার পরে দেখব। কিন্তু গাছটার যেটা বরং হাতির পায়ের সঙ্গে বেশ সাদৃশ্য আছে, হাতির কানের সঙ্গে সাদৃশ্য নেই, মোটেই নেই। হাতির পা বললে বরং এলিফ্যান্ট লেগ ট্রি বা এই ধরনের কিছু নাম হলে হয়তো সেটা আরও বেশি মানে সুপ্রযুক্ত হতো। মানুষজন মনের আনন্দে ছবি তুলছে। দাঁড়িয়ে আছি 3 নম্বর গেট বা সিদ্ধাপুর গেটের কাছে। লেকের পেছন দিকে যে পাথর দেখতে পাচ্ছিলাম, টিলা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে সেই দিকটা। এবার যাই দেখি টিলার ওপরে উঠে কেমন লাগে, কি আছে দেখি। এই আর একজন শুয়ে আছে গুটুলি পাকিয়ে। এদিকে হচ্ছে তাহলে সিদ্ধাপুরার দিকে এসে গেলাম।
এইদিকেই কোথাও সেই ওয়াটারফল যেটা দেখা যাচ্ছিল। একটা জিনিস বুঝতে পারলাম না ওয়াটারফলটা ন্যাচারাল কিনা, বিকজ একটা বোর্ডে দেখলাম ওয়াটারফলের টাইমিং লেখা আছে। যদি সময় মেনে জলপ্রপাতে জল পড়ে তাহলে সেটা নিশ্চয়ই ন্যাচারাল নয়, ন্যাচারাল হওয়ার কথাও নয়। জল আসবেই বা কোত্থেকে, এক্সেপ্ট ড্রেনের জল। এই হচ্ছে সেই ওয়াটারফল এলাকা। লেকের ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর, নিঃসন্দেহে কৃত্রিম জলপ্রপাত। আনইভেন সিঁড়ি। আর দেখি পরের দিকে এগোই। এদিকে লেক আর ওয়াটারফল, এদিকেও একটা গেট আছে। ওয়াও, কি সুন্দর। আচ্ছা, এইটা খুব সম্ভবত রোজ গার্ডেন, কিন্তু এখন রোজ তো নেই, গোলাপ চারা, গোলাপ গাছও নেই, সব কেটে দিয়ে পরিচর্যা হচ্ছে। ওপাশে দেখতে পাচ্ছি জল ঢালা, পরিচর্যা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। বেশ বেশ ভালো, দেখা যাক এবার এগিয়ে গেলে কি পাওয়া যায়। বিশাল গাছ, 200-300 বছরের পুরনো মনে হয়। ব্ল্যাক বিন, মর্টন বে চেস্টনাট, বহু দেশি বিদেশি গাছ আছে। লেকের ধারে এসে পৌঁছলাম।
এই সিঁড়ি টপকে উঠে ওপরে মনে হচ্ছে লেক, উপরে উঠলে লেক দেখা যাবে, লেক এবং ওয়াটারফল। আচ্ছা, বেশ ভালো কথা। এদিকে ওয়েস্ট গেট, আর তার মানে ইস্ট গেট নিশ্চয়ই এদিক দিয়ে গেলে পাওয়া যাবে। প্রচুর পায়রা দেখতে পাচ্ছি, পায়রা আর কাঠবিড়ালিতে ভর্তি। অন্য পাখি তেমন চোখে পড়েনি। বাহ, এসে পৌঁছলাম লেকের ধারে। খুব বিশাল কিছু না, বাট সুন্দর, ওয়েল মেইনটেইনড। বেশ কিছু পানকৌড়ি বসে আছে দূরে। মোবাইলের নিশ্চয়ই আসবে না, তাই দেখানোর কষ্ট করে আর দেখানোর চেষ্টাও করছি না, দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে কাছাকাছি কোথাও রেল লাইন আছে, ট্রেন যাওয়ার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, ট্রেন গেল। আচ্ছা, বেশ বেশ বেশ। Reside in such a পানকৌড়ি বসে আছে বেশ কিছু, দেখা যাবে কিনা জানি না। যাক গে, থাকুক পানকৌড়ি পানকৌড়ির মতো, আমি আমার মতো এগিয়ে যাই। ও, এইটাই কি সেই সোকল্ড ঝর্ণা, ওয়াটারফল? মনে হচ্ছে লেকের দুটো টুকরো, দুটো অংশ। ওদিকে না, না ওদিকে নিশ্চয়ই আছে, ঠিক ওদিকে একটা কিছু ঝর্ণা দেখাও যাচ্ছে। হ্যাঁ আছে, ওখানে কোনো একটা জলের সোর্স আছে, সেখান থেকে জলটা এসে ওই ওপাশের লেকে এসে জমছে, পড়ছে, সেটা আবার তারপরে উঠছে এই লেকে আসছে। তার মানে ইনলেট আছে যখন, আউটলেটও একটা কিছু থাকবে। বাহ, সুন্দর ছায়া মেদুর জায়গা, বসে থাকতেও অনেকক্ষণ ভালো লাগবে। আবার ব্যান্ড স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম, এবার যাব।
महाराजा का स्टैचू आ जाओ यहाँ पानी में এবার যাব রোজ গার্ডেনের দিকে লেক ওয়াটারফল এবং রোজ গার্ডেন এই দিকে আছে এগোই দেখা যাক কি পাওয়া যায় এদিকে কোনো এক মহারাজার স্ট্যাচু আছে দেখা যাক গিয়ে দেখি কার স্ট্যাচু বাহ সুন্দর একটা স্ট্রাকচারগুলো কী করে যে নষ্ট হয়ে যায় কেন যে এত অবহেলা আমাদের এটা বুঝি না শেষ প্রান্তে চলে এসেছি বোঝা যাচ্ছে ভেতরে ওপাশে বাড়িঘর দেখা যাচ্ছে বাইরের বাড়িঘর 240 একর জায়গা ঘুরে বেড়ানোর সময় সাপেক্ষ বলাই বাহুল্য এখানে স্ট্যাচু দেখি কার স্ট্যাচু কি স্ট্যাচু কাছে গিয়ে বোঝার চেষ্টা করি এখানে সবাই প্রচুর ইংরেজি বলে দেখেছি কিন্তু গ্রামাটিক্যাল এরার প্রচুর এমনকি যে বিভিন্ন যে সরকারি যে নির্দেশনামা বা যে বোর্ড যেগুলো লাগানো আছে সেখানেও প্রচুর ভুল হয় ব্যাপারটা একটু অড লাগে এই আর কি আর কিছু না তবে হ্যাঁ বৈদেশিক ভাষার উদ্দেশ্য যদি কমিউনিকেট করা হয় তাহলে সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয় গ্রামাটিক্যাল এরার যাই থাকুক বা নাই থাকুক আচ্ছা চামরাজা ওয়াদিয়ারের স্ট্যাচু বাহ ছিল আশা কি সুন্দর সবুজ প্রকৃতির কোলে এত সুন্দর একটা লাল টুকটুকে বাড়ি সিঁড়ি এবং ফোয়ারা করা আছে নিশ্চয়ই আগে মানুষজনের সেখানে বসে থাকতো বাহ সুন্দর
এখান থেকে সোজা তাকালে মহারাজা ওয়াদিয়ারের স্ট্যাচুটা দেখা যাচ্ছে। খ্রিস্টীয় ষোড়শ শতকে বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়া এইখানে এই অঞ্চলটিকে একটি ওয়াচ টাওয়ার তৈরি করেছিলেন। ওই নিস পাথরের ওপরে যে মণ্ডপ মতো আমরা যেটা দেখলাম সেইটা। পরবর্তীকালে 1760 সালে 45 একর এলাকা নিয়ে টিপু সুলতান এবং তার বাবা হায়দার আলী, বা উল্টো করে বলা উচিত যে হায়দার আলী আর টিপু সুলতান 45 একর জায়গাকে ঘিরে নিয়ে এখানে একটি তাদের নিজস্ব উদ্যান তৈরি করেন। তারও পরে 1850-1856 সাল নাগাদ ব্রিটিশরা এটাকে প্রথম একটা বোটানিক্যাল গার্ডেন হিসাবে তৈরি করার চিন্তাভাবনা করে। তখন এর আয়তন হয়েছিল 120 একর। আরও পরে ভারত স্বাধীনতার পরে এর আয়তন এখন বাড়তে বাড়তে ক্রমশ বেড়ে এখন মোটামুটি 240 একরে এসে দাঁড়িয়েছে। গ্লাস হাউসকে এইভাবে পেছনে রেখে এগিয়ে যাচ্ছি। এই ফাউন্টেন আছে, স্ট্রাকচার তো খুবই সুন্দর, কিন্তু এই মুহূর্তে চলছে না। নির্দিষ্ট কোনো সময় হয়তো ফাউন্টেন চালু হওয়ার। এই জায়গাগুলোতে আসলে এই যে বাতি স্তম্ভ বা এই যে ফাউন্টেন, পেছনে গ্লাস হাউস, এগুলো দেখলে ব্রিটিশ আর্কিটেকচার বলে বুঝতে কোনো অসুবিধা হয় না। সম্পূর্ণভাবে বোঝা যায় যে একদম ব্রিটিশ আর্কিটেকচার। এবং এক জায়গায় দেখছি এখানে লেখা আছে ব্যান্ড স্ট্যান্ড বলে, অর্থাৎ কোনো এক সময় এখানে ওই বিকালবেলা ব্যান্ড বাজাতো সেনারা। প্রচুর প্রাচীন সব গাছ রয়েছে বাবা। এইটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড এবং গ্লাস হাউস। ঠিক ব্যান্ড স্ট্যান্ডটাই পেরিয়ে এলাম আমরা। আর একবার পেছন ফিরে দেখে নিই, খুব সুন্দর লাগছে। মেইন গেটের দিকে চলে গেছে, আর বাম পাশের এদিকের রাস্তাটা গেছে লেকের দিকে। ওদিকেও যাবো আস্তে আস্তে, আপাতত এইখানে দেখে নিই। পানীয় জলের প্রচুর সোর্স করে রাখা আছে। জল, টয়লেট, এইসব জিনিসগুলোর কোনো অভাব নেই। এইদিকে কোথাও একটা অতি বিশাল অতি প্রাচীন একটা গাছ থাকার কথা। দেখি আইডেন্টিফাই করতে পারি কিনা। সিল্ক উড বা কটন উড এরকম কিছু একটা নাম। অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার।
নিভৃতি। বাহ, চারপাশে এই ফুলগুলোকে প্রচুর ফুটে থাকতে দেখছি, নাম কে জানে। বোধহয় কোনো গেটের কাছাকাছি এসে গেছি, প্রচুর গাড়ির আওয়াজ পাচ্ছি। এখানে একটা গাছের ফসিল রাখা আছে, একটি গাছের গুঁড়ি ফসিলে রূপান্তরিত হয়েছে, সেটিকে এখানে রাখা আছে। তামিলনাড়ুর সাউথ আরকাটের তিরুভারাক্কাই ফসিল পার্কের থেকে এটাকে সংগ্রহ করা হয়েছে, যে অনুমান করা হচ্ছে এটা 20 মিলিয়ন বছরের পুরনো, অর্থাৎ 2 কোটি বছর। ইট ইজ অফ পেট্রিফাইড কনিফেরাস ট্রি। ফসিলস অফ দিস পার্ক ক্যান অলসো বি সিন অ্যাট গান্ধী পার্ক, ম্যাড্রাস। বেশ, ডিটেলসটা পড়ে নেবেন। এই হচ্ছে সেই বিখ্যাত ফসিল। মোটামুটি 5 ফিটের কাছাকাছি উঁচু এবং ডায়ামিটার কম বেশি 8-10 ফিটের মতো হবে। আট ফিটের মতোই হবে ডায়ামিটার, 7-8 ফিট। ফসিল পার্ক থেকে এগিয়ে এসে এই নাঞ্জাপ্পা মেমোরিয়াল হল, ভাঙাচোরা অবস্থা, যেটাকে বলে ডাইলাপিডেটেড কন্ডিশন, একবারে ভেঙে পড়ছে চারপাশে। দেখে তো অতি প্রাচীন বলেই মনে হচ্ছে, সংরক্ষণের বিশেষ কিছু উদ্যোগ তো চোখে পড়ছে না, জানি না কি ব্যাপার। নাঞ্জাপ্পা কে সেটাও জানি না, দেখতে হবে নেট সার্চ করে। একটা রাউন্ড শেপের একটা হল, নাঞ্জাপ্পা মেমোরিয়াল হল। এদিকে গ্লাস হাউস, দুধারে গাছের ক্যানোপি হয়ে রয়েছে, একদম সুন্দর। আর যেসব গাছগুলি ভেঙে পড়েছে বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, সেগুলোর গুঁড়ি থেকে
এই ধরনের সুন্দর সুন্দর শিল্পকর্ম বানিয়ে রাখা আছে। রাস্তার ওপাশটাতে দেখা যাচ্ছে প্রচুর মানে আম বিক্রি হচ্ছে, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি বা এই ধরনের বিভিন্ন বাগান, যারা অর্গ্যানিক ফ্রুটস যারা ফলায় তাদের আম বা অন্যান্য ফল, তার সাথে আমের জুস বা অন্যান্য ফলেরও জুস রয়েছে। এছাড়া পিকলস মানে আচার, চাট ইত্যাদি ইত্যাদি রয়েছে। একটা গ্লাস হাউস। ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ। মনে হয় কিছু বিদেশি এক্সোটিক টাইপের গাছ যেগুলো, সেগুলোর বোধহয় এখানে চাষ করা হয়। অনেক বড় গ্লাস হাউস। আরও ড্রিঙ্কিং ওয়াটার। বাহ, ভালো ভালো। এদিকে গেলে পরপর জাপানিজ গার্ডেন, ডিরেক্টরেট বিল্ডিং আর হচ্ছে মেইন গেট। আচ্ছা, মেট্রোর এদিকে এই মেইন গেট দিয়ে বেরোলে মেট্রো অ্যাভেলেবল। লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এই রাস্তা দিয়ে আমি এসেছি পার্কের ভেতরে। ব্যাঙ্গালোরের অন্যতম আকর্ষণ এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন। বাবা, কি বিশাল গাছ, কি গাছ কে জানে।
প্রচুর আম গাছ রয়েছে দেখতে পাচ্ছি, এবং সে আম বোধহয় কিছু বিক্রিও হচ্ছে এদিকে। দেখি ওদিকে পরে দেখা যাবে। বেশ কিছু ফলের বাগান, মানে ফলের দোকান রয়েছে এবং ফলের বাগানও আছে। পুরনো গাছের গুঁড়িকে কেটে কুঁদে কিছু সুন্দর শেপ দেওয়া হয়েছে। প্রচুর পাখির ডাক, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। একটা ঈগল করা আছে, বাহ, ভঙ্গিটি চমৎকার। 200 বছরের পুরনো নীলগিরি ট্রি, সেইটার গুঁড়িতে কেটে হচ্ছে ঈগল করা আছে। বোধহয় কোনোভাবে গুঁড়িটা নষ্ট হয়ে গেছিল, সেটাকে এইভাবে ঈগলের রূপ দেওয়া হয়েছে। এদিকে বনসাই গার্ডেন, যদিও বনসাই ব্যাপারটা যদিও মূলত জাপানি, বনসাই পার্ক, এখানে বনসাই ব্যাপারটা যদিও মূলত জাপানি, কিন্তু এখানে গেটটা করেছে চীনে ঢঙে। যাই হোক, আগে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই বনসাই পার্কের ঠিক উল্টো দিকে এই একটি বিশাল একটি প্রস্তর খণ্ড। ভূতত্ত্বের ভাষায় এর নাম হচ্ছে পেনিনসুলার নাইস বা পেনিনসুলার নিস। 1916 সালে ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তৎকালীন ভূতাত্ত্বিক একজন ডক্টর স্মিথ, ইনি এই প্রস্তরখণ্ডটিকে একটি প্রস্তরখণ্ড, এই গোটা যেটা যতটুকু দেখা যাচ্ছে একটা টিলা, এটা একটি প্রস্তরখণ্ড। এই প্রস্তরখণ্ডটিকে উনি আইডেন্টিফাই করেছিলেন এবং ভূতাত্ত্বিকরা, সারা পৃথিবীর ভূতাত্ত্বিকরা সহমত যে এই যে প্রস্তরখণ্ড, এটির বয়স, মানে এটির জন্ম হয়েছিল আজ থেকে 3300 থেকে 3000 মিলিয়ন, 3300 থেকে 3000 মিলিয়ন বছর আগে। ভাবতেই খুব অদ্ভুত লাগে। এখান থেকে ওই ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়, যারা হেঁটে ঘুরতে যাদের অসুবিধা আছে তারা এখান থেকে ব্যাটারি চালিত গাড়ি নিতে পারেন। এদিকে ইস্ট গেট,
ইস্ট গেট দিয়েও আসা যায়। আলসুরু লেকের দিক থেকে এলে ইস্ট গেট দিয়ে এন্ট্রি করতে হয়, আর ইস্ট গেট দিয়ে ঢুকেই এই যে যেটা হচ্ছে নিস যে পাথরটি, নিস বা নাইস যে পাথরটি, আমাদের বাংলা ভূগোল বইতে নিস লেখা হতো, এখন শুনছি বোধহয় উচ্চারণটা বোধহয় নাইস সঠিক উচ্চারণ। যাই হোক, নিস বা নাইস যাই হোক, পাললিক শিলা, পেনিনসুলার নাইস। তো এই আমি উঠছি সিঁড়ি পেরিয়ে, পায়ের নিচে যে প্রস্তরখণ্ড তার বয়স 3300 থেকে 3000 মিলিয়ন বছর। ভাবতেই খুব অদ্ভুত লাগছে। তখন পৃথিবী গঠনের সময় পৃথিবীর ভূপ্রকৃতি সম্পূর্ণ অন্যরকম ছিল, অনেক বেশি উথাল পাথাল ছিল। সেখান থেকে উঠে আসা এই প্রস্তরখণ্ড, একটি প্রস্তরখণ্ড। যত খাঁজ বা ভাঁজ দেখছেন সেটা কিন্তু কোনো আলাদা খণ্ড নয়, একটি ইন্টিগ্রেটেড একটি প্রস্তরখণ্ড। এরকম প্রস্তরখণ্ড খুবই কম পাওয়া যায়। প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে বেশিরভাগই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং হয়তো মৃত্তিকায় পরিণত হয়েছে। এটি ন্যাশনাল জিওলজিক্যাল মনুমেন্ট বা জাতীয় ভূতাত্ত্বিক স্মারক হিসাবে স্বীকৃত এবং সংরক্ষিত। ওপরে একটা মণ্ডপ আছে, খুব সুন্দর মণ্ডপ। ওপরেও বেশ কিছু গাছপালা আছে। নিরস প্রস্তরখণ্ডেও গাছ জন্মায়। এই সামনের এই স্ট্রাকচারটা আয়তাকার, এটা সম্ভব কেননা প্রচুর পাইপ লাইন ভেতরে যেতে দেখছি, যদিও উঁকি মেরে কিছুই বুঝতে পারলাম না, প্রচুর ঝোপ জঙ্গল হয়ে রয়েছে। এখানে অনেকেই সময় কাটাচ্ছেন, অবসর যাপন করছেন। এই প্রস্তরখণ্ডের যে টিলা তার সর্বোচ্চ বিন্দুতে উঠে এসেছি। চারপাশে প্রচুর গাছ, বোটানিক্যাল গার্ডেনে গাছ থাকাটাই স্বাভাবিক। আর খুব সুন্দর আবহাওয়াটাও আজকে খুব সুন্দর। মেঘ রয়েছে, রোদের তেজ অতটা নেই এবং বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ আরামদায়ক। ভাবতেই খুব অদ্ভুত লাগছে, আজ থেকে 3300 মিলিয়ন বছর আগের একটা প্রস্তরখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। এবং যেটা বললাম যে এটি ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের স্বীকৃত জাতীয় ভূতাত্ত্বিক স্মারক হিসাবে এটি চিহ্নিত। এই মণ্ডপ, এখানে কোনো বিগ্রহ বা কিছু নেই, অতি প্রাচীন মণ্ডপ। এখানে কি বলছে দেখি। আচ্ছা, এটা বলা আছে যে এটাকে সংরক্ষিত করা আছে, এইভাবে চারপাশ থেকে রেলিং ঘিরে দেওয়া, এছাড়া আর উপায়ই বা কি। মানুষ তার সাক্ষরতার নমুনা মণ্ডপের গায়ে রেখে গেছে, নিজের নাম এবং নিজের প্রিয়জনের নাম লিখে দুজনেই অমর হওয়ার চেষ্টা করেছে। বোধটাই নেই কোথায় কি করতে হয়, কোথায় কিভাবে কোনটাকে কতটা যত্নে রাখা উচিত, বোধটাই নেই।
আর অদূর ভবিষ্যতে হবে বলেও মনে হয় না। যেখানেই যাই, যেখানেই দেখি, সব জায়গাতে একই অবস্থা। এইখানে একটা প্লাক বা একটা প্রস্তরখণ্ড লিপি লিখে তাতে এটা লেখা আছে, হর্টিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ কর্ণাটকা অ্যান্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল জিওলজিক্যাল মনুমেন্ট, পেনিনসুলার নিস, লালবাগ, ব্যাঙ্গালোর। এর ইতিহাস নিচে দেওয়া আছে, পরে সুযোগ পেলে ওই দিককার ভিডিওটাও দেখাবো। আপাতত এটুকুই, আবার নেমে যাচ্ছি বনসাই পার্কের দিকে।